ধন্যবাদ। আজ আমি কথা বলবো ইংরেজি সাহিত্যের ভিক্টোরিয়ান যুগ নিয়ে। মহারানী ভিক্টোরিয়ার নাম অনুসারে এই যুগটির নামকরণ করা হয়। মহারানী ভিক্টোরিয়া আমরা জানি 1819 সালে জন্মগ্রহণ করেন। জন্মের মাত্র 8 মাস পরেই তার বাবা মারা যায়। 1837 সালে 18 বছর বয়সে তিনি ক্ষমতায় আসেন। সেখান থেকে 1901 সাল পর্যন্ত ইংল্যান্ডের রানী ছিলেন তিনি। কুইন ভিক্টোরিয়ার যুগ হলো ইংল্যান্ডের সবচেয়ে বেশি শান্তি, সমৃদ্ধি, স্থিতিশীলতার যুগ। কী করে সম্ভব হলো এই সকল উন্নতির দ্বারপ্রান্ত উন্মোচন করার? সেই কুইন ভিক্টোরিয়া, যিনি কোনো দিন স্কুলে যাননি, তার ফার্স্ট ল্যাঙ্গুয়েজ ছিল জার্মানি, ইংরেজি এবং ফ্রেঞ্চও জানতেন। মাত্র 18 বছর বয়সে সিংহাসনে আরোহণ করার পর এই ভদ্রমহিলা তার ধীর শক্তি বলে, প্রবল প্রজ্ঞা জ্ঞানে তিনি ইংল্যান্ডকে শান্তি সমৃদ্ধির স্বর্ণ শিখরে পৌঁছে দেন। আর সেজন্যই তো তার নাম অনুসারে নামকরণ করা হয় ইংরেজি সাহিত্যের একটি যুগ, ভিক্টোরিয়ান যুগ। যা হোক, যদিও কুইন ভিক্টোরিয়া 1837 সালে ইংল্যান্ডের সিংহাসনে আরোহণ করেন, তার চাচা উইলিয়াম দ্য ফোর্থ এর মৃত্যুর পরে। তো একটা কথা এখানে বলাই প্রয়োজন, 18 বছর বয়সে কুইন ভিক্টোরিয়া কী করে রানী হলেন? কারণ তার বাবার মৃত্যুর পর তার আর যে 3 চাচা ছিল, জেমস দ্য ফোর্থ, ডিউক ফেডারিক এবং তার ইমিডিয়েটলি আগে যে রাজা ছিলেন উইলিয়াম দ্য ফোর্থ, তার কোনো বৈধ উত্তরাধিকার ছিল না। তাদের 3 জনেরই কারোর কোনো বৈধ উত্তরাধিকার ছিল না। উত্তরাধিকারী না থাকার ফলে কুইন ভিক্টোরিয়াকেই রানী হতে হয় 18 বছর বয়সে। তা যাক, এই ইংরেজি সাহিত্যের এই যুগটা, একটি কথা বলে রাখি, কুইন ভিক্টোরিয়া কিন্তু ভালো হিন্দুস্তানি জানতেন। কারণ আমরা তো জানি 1757 সালে বাংলা, বিহার, উড়িষ্যার শেষ নবাব সিরাজউদ্দৌলার পরাজয়ের পরে 100 বছর আমাদের এই ইন্ডিয়া ছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানির অধীনে। আর এই ইস্ট ইন্ডিয়া কোম্পানির কাছ থেকে 1857 সালে এই কুইন ভিক্টোরিয়ার শাসনামলেই আমাদের ভারতবর্ষ কুইন ভিক্টোরিয়ার অধীনে অর্থাৎ ইংল্যান্ডের সরকারের শাসনাধীনে চলে যায়। তো এই কুইন ভিক্টোরিয়ার যুগটাকে ইংরেজি সাহিত্যে চিহ্নিত করা হয় অ্যান এজ অফ পিস অ্যান্ড প্রসপারিটি, স্ট্যাবিলিটি, অর্ডার, সেলফ কনফিডেন্স, স্পেশালি ন্যাশনাল সেলফ কনফিডেন্স। তো এই সব সম্ভাবনার দ্বার উন্মোচন করার পিছনে কি শুধু রাজনীতি দায়ী? না, আমরা অল্প একটু পিছনে ফিরে তাকাবো। যদিও কুইন ভিক্টোরিয়া 1837 সালে তিনি ক্ষমতায় আসেন, তার আগে 1830 সাল থেকে ধরা হয়, কেউ 1832 সাল থেকে ধরেন যে 1832 সাল থেকেই ইংরেজি সাহিত্যের ভিক্টোরিয়ান যুগ শুরু এবং 1901 সালেই শেষ। তো এই বিষয়গুলো মাথায় নিয়ে আমরা দেখি 1830 সালে প্রথম ইংল্যান্ডের ট্রেন লাইন শুরু হয়। আর একটা মজার ব্যাপার, 1830 সালে কিন্তু এই যে আমি ছবিতে কথা বলছি, এই ছবি, পৃথিবীর প্রথম ছবি উঠানো হয় 1830 সালে। আর 1830 সালে আমি আবারও বলি, ইংল্যান্ডে প্রথম রেল লাইন চালু হয়। 1832 সালের মধ্যে ইংল্যান্ডের বড় বড় শহরগুলো রেল যোগাযোগের আওতায় চলে আসে। 1850 সালের মধ্যে ইংল্যান্ডের সকল শহর রেল যোগাযোগের আওতায় চলে আসে। এর পূর্বে 1830 সালে দিকে সেই স্টিম ইঞ্জিনের আবিষ্কার বা তার আগেও আমরা জানি এই যে উন্নতি হতে থাকে ইংরেজি সাহিত্যে, সে রোম্যান্টিক যুগ যেটাকে আমরা বলি 1798 থেকে 1830 এর আগেই এই সময় শুরু হয়। আস্তে আস্তে ছোট ছোট শিল্প প্রতিষ্ঠানগুলো গড়ে উঠতে শুরু করে।
কিন্তু ভিক্টোরিয়ান যুগে এই ছোট ছোট শিল্প প্রতিষ্ঠানগুলো ভেঙে যেতে লাগে, বড় বড় শিল্প প্রতিষ্ঠান গড়ে উঠতে লাগে। শুরু হয় শিল্পায়ন, নগরায়ন, শহরে গড়ে ওঠে বড় বড় বস্তিবাসী। আমরা এটাকে বলতে পারি যে কৃষিভিত্তিক সমাজ ব্যবস্থা ভেঙে সেখানে শুরু হতে থাকে নগরভিত্তিক সমাজ ব্যবস্থা। মানুষ গ্রাম ছেড়ে শহরে আসতে থাকে দলে দলে, কাজের আশায়, ভালো জীবনযাপনের আশায়। কিন্তু সেগুড়ে কিন্তু বালি, যেমনটা আমাদের দেশে এখন আমরা দেখছি, গ্রাম থেকে হাজার হাজার লাখে লাখে মানুষ গার্মেন্টস ফ্যাক্টরিতে কাজ করার জন্য শহর ঢাকায় চলে যাচ্ছে। কিন্তু সেখানে যে কী হচ্ছে, থাকতে হচ্ছে তাদের কিন্তু বস্তিতে, আরও কষ্টকর জীবনযাপন। ইংল্যান্ডের ভিক্টোরিয়ান যুগে কিন্তু সেই পরিস্থিতি তৈরি হয়েছিল। যাক, আমার কথা অনেক বেশি বাড়ির দিকে চলে যাচ্ছে, তবু আমি একটু কতগুলো কথা বলে রাখি। ইংল্যান্ডের 1832 সালে প্রথম রিফরমেশন অ্যাক্ট শুরু হয়। সেই রিফরমেশন অ্যাক্টের উল্লেখযোগ্য একটা দিক হলো যে যারা টাকার মালিক তাদেরকে কেবল ভোট দেওয়ার অধিকার দেওয়া হলো। 1833 সালে ফ্যাক্টরি ওয়ার্ক অ্যাক্ট করা হয়। 1833 সালে প্রথম দাসদেরকে মুক্ত ঘোষণা করা হয় এবং 1834 সালে চিমনি সুইপস অ্যাক্ট শুরু করা হয় 1834 সালে। তো এইভাবে এই আইনগুলো প্রভাব ফেলতে থাকে। 1867 সালে ইংল্যান্ডের দ্বিতীয় রিফরমেশন অ্যাক্ট, সেই দ্বিতীয় রিফরমেশন অ্যাক্টে আমরা জানি 1867 সালে ভয়ঙ্কর একটা ঘটনা ঘটে ইংল্যান্ডের সমাজ জীবনে এবং সাংস্কৃতিক জীবনে। কার্ল মার্কস তার বিখ্যাত সেই গ্রন্থ ডাস ক্যাপিটাল প্রকাশ করে। ঘটনার সাথে সম্পৃক্ততার কারণে আমি কথাটা বললাম। 1867 সালে ইংল্যান্ডের সরকার বাধ্য হয় শ্রমিকদের ভোটাধিকার দিতে। এটা সেকেন্ড রিফরমেশন অ্যাক্ট। শহরে যখন গ্রামের গরিব মানুষগুলো আসতে থাকে কাজের আশায়, ভালো জীবনযাপনের আশায়, সেই মানুষগুলোকে শোষণ করতে থাকে ওই শোষক শ্রেণীর শিল্পপতিরা, যারা বড় বড় মেশিনের সাহায্যে নিজেদের ভাগ্য নির্মাণের চেষ্টা করে আর গরিবদের কত বেশি শোষণ করা যায় সেই চেষ্টা করে। ইংল্যান্ডও সেখানে কোনো ব্যতিক্রম ছিল না। সেখানে আমরা লক্ষ্য করি এই শ্রমিকরা 1867 সালে তাদের ভোটাধিকার পায়। 1884 সালে ইংল্যান্ডের তৃতীয় রিফরমেশন অ্যাক্ট হয়। এই সময় সকল পুরুষ ব্যক্তিকে সেখানে ভোটাধিকার দেওয়া হয়। আমরা লক্ষ্য করি যে ইংল্যান্ডের সমাজ জীবনে যে সমস্ত পরিবর্তনগুলো আসে, সেই পরিবর্তনগুলোর সবচেয়ে বড় একটি হলো যে 1859 সালে, বিশেষ করে ধর্মীয় জীবনে পরিবর্তন আসে। 1859 সালের 24 নভেম্বর একটি ভয়ঙ্কর ঘটনা ঘটে। ভয়ঙ্কর বলছি এই কারণে, তাৎপর্য বিবেচনায় ভয়ঙ্কর একটি ঘটনা ঘটে ইংল্যান্ডের ধর্মীয় চেতনার ক্ষেত্রে। কি ঘটে? চার্লস ডারউইন প্রকাশ করে তার দ্য অরিজিন অফ স্পিসিস। বহু যুগের প্রতিষ্ঠিত ধর্মীয় বিশ্বাসকে ভেঙে চূর্ণ করে দেয় এই বইটি। চার্লস ডারউইন এখানে দাবি করেন তার থিওরি অফ এভলিউশনের মাধ্যমে সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট, যোগ্যতমের জন্য পৃথিবী, মানুষ এর দ্বারা প্রভাবিত হয়। এবং আমরা জানি এরপরে 1871 সালে দ্য ডিসেন্ট অফ ম্যান, সেই আগুনে ঘি ঢেলে দেওয়ার মতো এই বইটিও আবার চার্লস ডারউইনের লেখা এই বইটি আবারও ইংল্যান্ডের মানুষের বিদ্যা বুদ্ধি বোধে নতুন স্ফুলিঙ্গ তৈরি করে। চার্লস ডারউইন এখানে দাবি করে বসেন বাইবেলের বিশ্বাস সত্য নয়, মানুষের জন্ম হয়েছে ফ্রম এপস, বানর থেকে, এভলিউশনের মাধ্যমে, বিবর্তনের মাধ্যমে। এর ফলে কি হলো? একদিকে ইংল্যান্ডের ম্যাটেরিয়াল প্রসপারিটি কুইন ভিক্টোরিয়ার আমলে আমরা জানি একেবারেই পৃথিবীর অর্ধেকটাই ছিল কুইন ভিক্টোরিয়ার শাসনাধীনে। সুতরাং একদিক দিয়ে শিল্পায়ন, নগরায়ন, প্রযুক্তির এবং বিজ্ঞানের দারুণ অগ্রগতি, ইম্পেরিয়াল পাওয়ার, সামরিক শক্তি, রাজশক্তির ব্যাপক বিস্তৃতি, শহরের জীবনে মানুষ অভ্যস্ত হতে যাচ্ছে, পাচ্ছে না। চাইল্ড লেবার, শিশুরা কাজ করছে শ্রমিক হিসেবে কারখানায়, চিমনি সুইপিং করছে ছোট ছোট শিশুরা, যাদের কারণে চিমনি সুইপিং অ্যাক্টস করা লাগে। তো এই সকল পরেই একদিক দিকে আমরা দেখছি বস্তুগত সমৃদ্ধি, আরেক দিক থেকে দেখছি নৈতিক অধপতন, মানুষের মূল্যবোধের ধ্বংস।
ধর্মে অবিশ্বাস, ঈশ্বরে আস্থাহীনতা, কারণ মানুষ দেখছে মানি হ্যাজ টেকেন দ্য প্লেস অফ গড, অর্থ এখানে ঈশ্বরের স্থান দখল করেছে। কারণ এদিকে আমি ইতিহাসের দিকে আর না যে আমি একটা জিনিস দেখি, এর ফলে দুটো শ্রেণী যখন তৈরি হচ্ছে, একটি হলো ধনিক শ্রেণী শিল্পপতি, আরটি হলো শোষিত শ্রেণী আরও নির্যাতিত নিপীড়িত শ্রেণী। তো এই দুই শ্রেণীর মধ্যে ক্লাস স্ট্রাগল, শ্রেণী সংগ্রাম দেখা গেল। এই শ্রেণী সংগ্রামকে কিভাবে মিট আপ করা যায়, সেজন্য আমরা জানি 1883 সালে ফেভিয়ান সোসাইটি প্রতিষ্ঠিত হয়েছিল। যার মূল লক্ষ্য ছিল ক্লাস স্ট্রাগলকে কিভাবে দমিয়ে রাখা যায়, কমিয়ে রাখা যায়। আমরা জানি জিবি শ, জর্জ বার্নার্ড শ, তিনি ছিলেন এর মূল নায়ক, তাকে প্রধান দায়িত্ব দেওয়া হয়েছিল। তো যাক, আমি এবার সাহিত্যের বিবেচনায় ভিক্টোরিয়ান যুগ নিয়ে কিছু কথা বলবো। ভিক্টোরিয়ান যুগকে মূলত বলা হয় অ্যান এজ অফ পিস অ্যান্ড প্রসপারিটি, order and stability, and age of self-confidence for the English nationalists. কি ঘটল? ইংল্যান্ডে যে সমস্ত শিল্প সাহিত্যিকরা আসতেছে, কোনো যুগের কোনো শিল্প সাহিত্যিক তার যুগের বাতাবরণ থেকে, যুগের কলকোলাহল থেকে, যুগের ঝড়ঝাপটা থেকে মুক্ত নয়। ইংল্যান্ডের অধিকাংশ কবি, সাহিত্যিক, সমালোচক, চিত্রশিল্পী এর বাইরে নন। একজন একটু বাইরে ছিলেন, যদিও ভিক্টোরিয়ান যুগে তাকে আনভিক্টোরিয়ান পোয়েট বলা হয়, সে রবার্ট ব্রাউনকে, তার কথা আমি পরে বলবো। তো ভিক্টোরিয়ান যুগের এই 1832 থেকে 1901 সালকে মূলত আমরা দেখতে পাই যে এই সময়ে কতগুলো ঘটনা ঘটেছে। ম্যাটেরিয়াল প্রসপারিটি আর degradation, downfall of morality, development of science, loss of faith in God, development of technology, loss of faith in religion, prosperity of the aristocrats, and destituteness of the lower class. তো এর মধ্যে একটি সমন্বয় করার চেষ্টা করেছিলেন ইংরেজি সাহিত্যের অধিকাংশ কবি সাহিত্যিক। তার মধ্যে যিনি অগ্রগণ্য ভূমিকা পালন করেছিলেন তিনি ছিলেন লর্ড আলফ্রেড টেনিসন। তো এই জন্যই ভিক্টোরিয়ান যুগকে প্রায় বলা হয় অ্যান এজ অফ কম্প্রোমাইজ, আপোষের যুগ। কিসের মধ্যে, কার মধ্যে কার আপোষ? অ্যান এজ অফ কম্প্রোমাইজ, compromise between the old and the new, between the rich and the poor, between religion and science, between materialism and mysticism, between the king and the democracy, এর কম্প্রোমাইজ করার চেষ্টা করলেন। আমরা একটু কথা বলতে ভুলে গেছি, 1848 সালে কিন্তু ইংল্যান্ডে প্রথম নারী উইমেন্স কলেজ, নারীদের জন্য মহাবিদ্যালয় প্রতিষ্ঠিত হয়। তো লিবারেশন অফ উইমেন এই ভিক্টোরিয়ান যুগের একটা বড় জিনিস। অধিকাংশ কলকারখানা যখন প্রতিষ্ঠিত হতে থাকে, আমি আবার ব্যাকে চলে যাচ্ছি, একটু কথা না বলে রাখলেই আমাদের বুঝতে অসুবিধা হবে। কলকারখানা যখন বেশি প্রতিষ্ঠিত হতে থাকলো, বড় বড় ইঞ্জিন, তখন অধিকাংশ শিক্ষিত মেয়েরা কিন্তু পুরুষেরাও কাজ হারাতে শুরু করলো। তখন তারা হয় পাঠক অথবা লেখকে পরিণত হতে লাগলো। তা যাক, আমি এখানে অনেক সময় নিয়ে ফেলছি, আমি সংক্ষেপে চলে আসি। এই ভিক্টোরিয়ান যুগকে আমরা দেখি প্রধানত আমাদের এই যুগকে 3টা বা 4টা পয়েন্ট আমরা করব। একটি হলো এজ অফ প্রি র্যাফেলাইটস, আমরা জানি 1848 সালের ঘটনা। তো এই 1848 সালে ড্যানিয়েল ডান্টে গ্যাব্রিয়েল রসেটি, ডিজি রসেটি, W.H. হান্ট, উইলিয়াম হলম্যান হান্ট এবং জন এভারেট মিলেইস, এই 3জন ব্যক্তি, তিনজন ছিলেন পেইন্টার অ্যান্ড পোয়েট।
এর মধ্যে নেতা ছিলেন টিজি রোসেটি, ড্যান্টি গ্যাব্রিয়েল রোসেটি। তারা একটি স্কুল প্রতিষ্ঠা করলেন। সেই স্কুলটির নাম প্রি র্যাফেলাইট ব্রাদারহুড। এই স্কুল না বলে আমি সোসাইটি বলা আমার ভালো। সেই প্রি র্যাফেলাইট সোসাইটি এর মূল লক্ষ্য ছিল ইটালিতে রেনেসাঁস এর যুগে রাফায়েল নামে একজন রেনেসাঁস পেইন্টার ছিলেন। তো রাফায়েলের আদর্শ ছিল শিল্পের সাহিত্যে কীভাবে স্বাভাবিকতা আর সরলতাকে কাজে লাগানো যায়, শিল্পে এবং সাহিত্যে কীভাবে স্বাভাবিকতা সরলতাকে ব্যবহার করে স্বাভাবিক সৌন্দর্য তুলে ধরা যায়। সৌন্দর্যের প্রতি ভালোবাসা আর শিল্পের প্রতি আন্তরিকতাই ছিল এর মূল চেতনা। তারা এসকেপিজম বা পলায়নপর বৃত্তি তাদের মধ্যেও ছিল, সেজন্য তাদের ভিতরে আমরা রোমান্টিকতা লক্ষ্য করি। এই ডিজি রোসেটি, উইলিয়াম হলম্যান হান্ট এবং জন এভারেট মিলেইস প্রি র্যাফেলাইট স্কুলের এই যে সদস্যরা, এরা চিন্তা করলো এরা এদের থেকে বেরিয়ে আসতে চাইল। এরা এই যুগের বাতাবরণের ছোঁয়া ছায়া স্পর্শ থেকে বেরিয়ে আসতে, সমাজ থেকে বেরিয়ে আসতে চাইল। এই যে ডাউট অ্যান্ড ফেইথ, রিলিজিয়ন অ্যান্ড সায়েন্স, ম্যাটেরিয়াল প্রসপারিটি, মিস্টিসিজম, এইসব থেকে এরা বেরিয়ে এসে এরা চলে যেতে চাইল ওই রাফায়েল পূর্ববর্তী যুগের শিল্প সাহিত্যিকদের অনুকরণ করতে, যেটাকে আমরা প্রি র্যাফেলেটিজম বলি। এদের মূল লক্ষ্য ছিল, প্রি র্যাফেলেটদের, কত বেশি ধর্মীয় অনুভূতিশীল হওয়া যায়, ভক্তিমূলক অনুভূতির মধ্যে কতটুকু গভীরতা, কতটুকু ভালোবাসা, কতটুকু আন্তরিকতা, কতটুকু মধুরতা উপলব্ধি করা যায়। এটি ছিল প্রি র্যাফেলাইটসদের মূল লক্ষ্য। এদের আরেকটি লক্ষ্য ছিল মিডিভালিজম, যেটাকে আমরা বলি, সেই মিডিভিয়াল রোম্যান্স এর দিকে। যেমন আমরা জানি ম্যাথু আর্নল্ড লিখেছেন সোহরাব অ্যান্ড রুস্তুম এপিক পোয়েম। এটি পার্সিয়ান কবি, মহাকবি বলবো আমি, ফেরদাউস, সেই মহাকবি ফেরদৌসির লেখা শাহনামা থেকে রসদ সংগ্রহ করে ম্যাথু আর্নল্ড লিখেছিলেন এই সোহরাব অ্যান্ড রুস্তুম। তা যাক, আমি এই প্রি র্যাফেলাইটদের কথা বলছিলাম, সেখানে যাই। তো প্রি র্যাফেলাইটরা চাইল সমাজ থেকে বাইরে যে একটি নতুন কাব্য আদর্শ তৈরি করতে। এই প্রি র্যাফেলাইটের সাথে পরবর্তীতে যোগ দিয়েছিলেন আমরা জানি সিজি রোসেটি, ক্রিস্টিনা জর্জিনা রোসেটি। ক্রিস্টিনা জর্জিনা রোসেটি আমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ে একটা কয়েকদিন আগে একটা কবিতা তার ছিল, গবলিন মার্কেট। মোরালিটিকে আলোকপাত করে তিনি লিখতেন। ধর্মীয় অনুভূতি তার ভিতর প্রচণ্ড ছিল। মানুষকে কিভাবে ধর্মীয় শিক্ষা দিয়ে নীতিবান করে তোলা যায়, সেটা ছিল তার লক্ষ্য। তো এই প্রি র্যাফেলাইট যুগের কবিদের যুগটা ছিল 1848 থেকে 1860 পর্যন্ত। 1860-এর পরে 1880 থেকে 90-এর দশকে এই ভিক্টোরিয়ান যুগের মধ্যে আরও একটি প্রবণতা লক্ষ্য করা যায়, যেটাকে আমরা দ্য এজ অফ অ্যাস্থেটিসিজম আর এজ অফ ডেকাডেন্স বলি। বাংলায় বলতে হয় কলা কৈবল্যবাদ। এদের মূল লক্ষ্য ছিল শিল্পের জন্য শিল্প, আর্ট ফর আর্টস সেক, নট আর্ট ফর লাইফ, আর নট আর্ট ফর ম্যান সেক। তারা বিশ্বাস করত শিল্পের জন্য শিল্প, শিল্পের কাজ হলো নিজেকে আরও বেশি কীভাবে আরও সুন্দর করে তোলা যায়। শিল্পের লক্ষ্য শিল্পেই নিহিত, শিল্পের কোনো উপযোগিতা নেই। সমাজকে সংস্কার করা, জীবনকে সুন্দর করা, জীবনকে নীতিবান করা, এইসব দরকার লক্ষ্য ইসের না, শিল্পের না, সাহিত্যের না। শিল্পের কাজ শিল্পকে সুন্দর করা। আসলে এই সময়টায় এটাকে আবার এজ অফ ডেকাডেন্স বলা হয়, কারণ ভিক্টোরিয়ান যুগের যে মূল স্পিরিট যেটি আমরা পাই,
rapid change, rapid prosperity in science, discovery of science, occupying of newer colonies, এগুলো যেমনটা টেনিসনের মধ্যে আমরা দেখি, কাম মাই ফ্রেন্ডস ইটস নট টু লেট টু সিক এ নিউয়ার ওয়ার্ল্ড, এই জাতীয় ধারণা এদের মধ্যে ছিল না। যেমনটা এলুসিসে আমরা পাই, ডেথ ক্লোজেস অল বাট এট দ্য এন্ড সাম ওয়ার্ক নোবেল অফ নোবেল নট মে ইয়েট বি ডান, unequal temper of heroic heart made weak by time and fate, but strong in will to strive to seek and find and not to yield. এ ধরনের স্পিরিট এই ডেকাডেন্স, এজ অফ ডেকাডেন্স অর্থাৎ ভিক্টোরিয়ান যুগের শেষ দিকে কিন্তু ছিল না। এই জন্য এটাকে এজ অফ ডেকাডেন্স, ফল অফ ভিক্টোরিয়ান স্পিরিট, যুগ থেকে সরে এরা যে দাঁড়ালো শিল্পের পাশে। তো এরপরেই আমরা জানি আস্তে আস্তে মিয়ে নুইয়ে নেতিয়ে যেতে থাকে ভিক্টোরিয়ান স্পিরিট। তো ভিক্টোরিয়ান স্পিরিট শুরুটা যেমন ছিল মধ্য গগনে প্রদীপ্ত সূর্যের মতো, শেষটা এসে আজকের বিকেলে যেমন আমি বসে আছি এই অস্তাচলে যে সূর্য যাব বলে দাঁড়িয়ে আছে পশ্চিম প্রান্তে, তার মতোই একেবারে মিয়ে পড়তেছে আলো। তো আমি এবার কিছু ভিক্টোরিয়ান যুগের কয়েকজন কবি সাহিত্যিক নিয়ে কথা বলি, যাদের কথা না বললেই নয়। ভিক্টোরিয়ান যুগে সবচেয়ে খ্যাতি পেয়েছিল নভেল, উপন্যাস। আমরা জানি ভিক্টোরিয়ান যুগের একটি মুভমেন্ট আমার মনে পড়ে গেল, না বললেই নয়, ভিক্টোরিয়ান মুভমেন্ট যেটাকে আমরা জানি। এই অক্সফোর্ড মুভমেন্ট, এটি 1833 সালে জন কেবল তার ন্যাশনাল অ্যাপোস্টেসি নামক একটি বক্তৃতা দানের মাধ্যমে শুরু করেছিলেন এই অক্সফোর্ড মুভমেন্ট। একদিকে মানুষ যখন গির্জা ভুলে কলকারখানার দিকে চলে যাচ্ছে, ধর্মকে অবজ্ঞা করছে, অবিশ্বাসের দোলা চলে, অনিত্যতায়, অস্থিরতায়, অব্যবস্থিত চিত্তে ভুলে যেতে চলেছে ঈশ্বরকে, তখনই ডাক দিলেন জন হেনরি কার্ডিনাল নিউম্যান। তিনি ছিলেন নেতা এই অক্সফোর্ড মুভমেন্টের, যদিও এর অরিজিনেটর ছিলেন জন কেবল। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক ছিল। এই অক্সফোর্ড মুভমেন্টের 5টি লক্ষ্য আমরা দেখতে পাই। সেটি হলো চার্চের পুনর্প্রতিষ্ঠা, চার্চের মর্যাদার পুনর্প্রতিষ্ঠা, নবনব বিজ্ঞানের আবিষ্কারের ফলে ধর্ম যে ধাক্কা খাচ্ছিল, সেই বিজ্ঞানের আবিষ্কারের হাত থেকে ধর্মকে কিভাবে রক্ষা করা যায়, তথাকথিত লিবারেলিজম বা উদার নৈতিকতাবাদ, তাকে কিভাবে মোকাবেলা করা যায়, র্যাশনালিজম বা যৌক্তিকতাবাদ, তার কাছ থেকে কিভাবে ধর্মকে রক্ষা করা যায়। আর একটা মূল লক্ষ্য ছিল ক্যাথলিসিজম বা রোমান ক্যাথলিসিজমকে কিভাবে আরও সুরক্ষিত করা যায়। আর এর মূল লক্ষ্য ছিল মানুষকে কিভাবে ওই অনৈতিকতা, ওই ধর্মহীনতা, ওই ঈশ্বরহীনতা, বিশ্বাসহীনতার পথ থেকে বিশ্বাসী করে তোলা যায়, গির্জায় আনা যায়। সেটিই ছিল এই অক্সফোর্ড মুভমেন্টের মূল লক্ষ্য। আমরা জানি 1835 সালে দিকে যখন এই জন হেনরি কার্ডিনাল নিউম্যান 1835 সালে তিনি ক্যাথলিক চার্চে যোগদান করেন, তার মাধ্যমেই এই অক্সফোর্ড মুভমেন্টটা কিন্তু শেষ হয়ে যায়। তো অক্সফোর্ড মুভমেন্টে অনেক কথা বললাম আমি, কয়েকটি জিনিস এখানে আমরা লক্ষ্য করা প্রয়োজন, আমাদের মনে রাখতে হবে। বিশেষ করে সমান দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীদের উদ্দেশ্যে আমি বলবো, তোমরা এই অক্সফোর্ড মুভমেন্টটা মনে রাখতে হবে। প্রি র্যাফেলিটিজম, দ্য এজ অফ ডেকাডেন্স, যেটা 1880 থেকে 90 পর্যন্ত ছিল। প্রি র্যাফেলিটিজম, যেটা 1848 থেকে 60 পর্যন্ত ছিল। ভিক্টোরিয়ান যুগটা ছিল কি সেটা সম্পর্কে জানতে হবে। আমি এবার কিছু অন্য কথা বলি, যেমন আলফ্রেড টেনিসন, ইংল্যান্ডের ভিক্টোরিয়ান যুগে রিপ্রেজেন্টেটিভ পোয়েট বলা হয়। কারণ কি, যে কবি তার যুগের সকল চিন্তা চেতনাকে তার লেখার মধ্যে তুলে ধরতে পারেন, তাকে বলা হয় ওই যুগের প্রতিনিধি।
ইংল্যান্ডের এই টেনিসন কী করেছিলেন? তিনি ধর্ম এবং বিশ্বাস, ধর্ম এবং বিজ্ঞান, বিশ্বাস এবং অবিশ্বাস, আশা এবং হতাশা, ধনী এবং গরিব, নর এবং নারী উভয়ের মধ্যে একটি কম্প্রোমাইজ করতে চেয়েছিলেন। তার এক কবিতায় ইউলিসিসে যেমন আমরা পাই, হাউ ডাল ইট ইজ টু পজ টু মেক অ্যান এন্ড টু রাস্ট আনবার্নড নট টু শাইন ইন ইউজ। আরেকটা কবিতা লোটাস ইটারে তেমনি আমরা পাই, হোয়াই শুড ই টয়েল। লোটাস ইটারে আমরা দেখি লোটাস আইল্যান্ডে যে ইউলিসিসের সাথীরা সে লোটাস ফল খেয়ে বলতেছে, কেন আমরা পরিশ্রম করব। গাছের পাতা যেখানেই জন্মে সেখানেই বড় হয়, বেড়ে ওঠে, হলুদ হয়ে ঝরে পড়ে যায়। আমরা মানুষেরা কেন সমুদ্রের পর সমুদ্র পাড়ি দিয়ে সারা জীবন পরিশ্রম করে যাব? আমরা পরিশ্রম করব না। তারা সেই স্বপ্নাতুর জগতের মধ্যে চলে যায়, সেখান থেকে ফিরতে চায় না। তো দুই, একটু হলো রেস্ট অ্যান্ড রেস্টলেসনেস, ইনডোমিটেবল স্পিরিট, অ্যাডভেঞ্চার এবং রেস্ট অ্যান্ড ট্রাভেল। যদিও আমাদের টেনিসন এক জায়গায় বলেন, আই ক্যান রেস্ট ফ্রম ট্রাভেল, আই উইল ড্রিঙ্ক লাইফ টু দ্য লিজ। তিনি আবার লোটাস ইটারে বলছেন যে আমরা এখানে এই দ্বীপ ছেড়ে যাব না। ইনি ভিক্টোরিয়ান যুগের প্রতিনিধি। ভিক্টোরিয়ান যুগের আরেক কবি আমরা জানি রবার্ট ব্রাউনিং, তাকে আনভিক্টোরিয়ান বলা হয়, আমি একটু আগেই বলেছি কারণে। তিনি এই যুগের বাতাবরণ থেকে ছায়া, ছোঁয়া, স্পর্শ, ঝাপটা থেকে দূরে দাঁড়ালেন। তিনি কাজ করলেন তার মন, চিরন্তন শাশ্বত মানব মনকে নিয়ে। মানব মনের সমীক্ষণে ছিল তার মূল কাজ। তিনি, তার দৃষ্টিভঙ্গি ছিল ইটালিয়ান রেনেসান্স, পেইন্টিং, আর্ট, স্কাল্পচার এর প্রতি তার দৃষ্টি ছিল। শিল্প এবং সাহিত্য এবং চিত্রকলা নিয়ে আজীবন কাজ করে গেছেন। তার মাধ্যমে চিরন্তন মানব মনকে ফুটিয়ে তোলার চেষ্টা করেছেন। তিনি প্রচণ্ড বিশ্বাসী একজন মানুষ, অপটিমিস্ট। গড ইজ ইন ইজ হ্যাভেন অ্যান্ড অল ইজ রাইট উইথ দ্য ওয়ার্ল্ড। এই বিশ্বাসী তিনি লোক। ম্যানস রেস্ট শুড এক্সিড হিজ গ্রাফস অর হোয়াটস এ হ্যাভেন ফর, এই বিশ্বাসী তিনি লোক। আরেকজন ছিলেন ম্যাথিউ আর্নল্ড। ম্যাথিউ আর্নল্ড তিনি এই যুগের ম্যাটেরিয়াল প্রসপারিটি এবং রিলিজিয়াস অ্যান্ড মোরাল ডিগ্রেডেশনকে সহ্য করতে পারতেন না। তিনি কান্নাকাটি করেছেন, এই জন্য তাকে বলা হয় অ্যানাক্রোনিস্ট। তিনি তার স্ত্রীকে আমরা জানি নিয়ে তিনি যেদিন সেই হানিমুনে গিয়েছিলেন, ডাবার বিচের তীরে দাঁড়িয়ে বলেছিলেন, ডাবার বিচের তীরে হোটেলে জানলার কাছে স্ত্রীকে ডেকে বলেছিলেন, লাভ, লেট আস বি টু অ্যান আনাদার, ফর দ্য ওয়ার্ল্ড হুইচ সিমস টু লাই বিফোর আস লাইক এ ল্যান্ড অফ ড্রিমস হ্যাথ রিয়েলি নাইদার জয় নর লাভ নর সার্টিটিউড নর পেস নর হেল্প ফর পেইন, and we are here on the darkling plains swept with confused alarms of struggle and flight where the ignorant armies clash by night. সহ্য করতে পারেননি তিনি তার সেই দ্য স্কলার জিপসি কবিতায় বলেছেন, উই ভেগ হাফ বিলিভার্স অফ ইউর ক্যাজুয়াল ক্রিটস হু নাইদার ক্লিয়ারলি ফিলস নর ক্লিয়ারলি উইলস, হুজ উইক রিজলভস হ্যাভ নেভার বর্ন ফুড ইন ডিড। তিনি ভিক্টোরিয়ান যুগের মানুষদের বলছেন অর্ধবিশ্বাসী, তারা ধর্মে বিশ্বাস করে না, আধা বিশ্বাস করে। তাদের কোনো কিছু দৃঢ় ইচ্ছা দৃঢ় নেই, অনুভূতি দৃঢ় নেই। তার আজকে এখানে, কালকে ওখানে। তিনি সেখানে বলেছেন, দিস ডাজন্ট কাম উইথ হাউজেস অর উইথ গোল্ড, ইট ইজ নট অর্স ইন দ্য অর্স মার্কেট বট অ্যান্ড সোল্ড। অর্থাৎ এই অস্থিরতা ভিক্টোরিয়ান যুগের মানুষের, সেখানে মানুষের বিশ্বাসকে এটা পাওয়া যাবে না, সত্যকে পাওয়া যাবে না, সুন্দরকে পাওয়া যাবে না, সত্যকে, সুন্দরকে, ঈশ্বরকে অর্থ দিয়ে পাওয়া যাবে না। দিস ডাজন্ট কাম উইথ হাউজেস অর উইথ গোল্ড, ইট ইজ নট ইন দ্য ওয়ার্ল্ডস মার্কেট বট অ্যান্ড সোল্ড। পৃথিবীর বাজারে কেনা বেচা হয় না। তা এই ভিক্টোরিয়ান যুগের কবিরা আমরা দেখছি একজন যুগের নৌকায় একেবারে পাল তুলে সমুদ্রের পর সমুদ্র দাপিয়ে তিনি চলেছেন দিক হতে দিগন্তে, দ্বীপ হতে দ্বীপান্তরে। তাকে বলা হচ্ছে, আমরা বলতে পারি, লর্ড আলফ্রেড টেনিসন। আরেকজন যুগ থেকে দাঁড়িয়ে আছেন রবার্ট ব্রাউনিং। আরেকজন যুগের এই ম্যাটেরিয়াল প্রসপারিটি, স্পিরিচুয়াল ক্রাইসিস দেখে কান্নাকাটি করছেন ম্যাথিউ আর্নল্ড।
আমি এবার একটু ফিরে তাকাবো এই যুগের উপন্যাসিকের দিক দিয়ে। আমরা জানি বিশ্ববিখ্যাত উপন্যাসিক, এই যুগটা মূলত উপন্যাসিকের যুগ, উপন্যাসের যুগ। অনেক উপন্যাসিক এইখানে এই যুগে জন্ম নিয়েছে। চার্লস ডিকেন্সের আমরা নাম শুনেছি, সেই এ টেল অফ টু সিটিজ, যদিও সেটা সেই 1789 সালে ফ্রান্স বিপ্লবের প্রেক্ষাপট নিয়ে এটা রচিত। এরপরে যে আমরা লক্ষ্য করি তার সেই গ্রেট এক্সপেকটেশনস, একটি বিখ্যাত উপন্যাস। এই যুগের আরও উপন্যাস আমরা জানি, সেই ব্রন্টিস, তাদের নাম না বললে নয়, 3 বোন, শার্লট ব্রন্টি, এমিলি ব্রন্টি, অ্যান ব্রন্টি। 3 বোনই 1847 সালে 3টি উপন্যাস তারা প্রকাশ করে। 3 বোন। শার্লট ব্রন্টির আমরা জানি জেন আয়ার সবচেয়ে বিখ্যাত। এমিলি ব্রন্টির উইদারিং হেইটস অত্যন্ত দুঃখজনক। 30 বছর বয়সে তাকে চলে যেতে হয় পৃথিবী ছেড়ে। সেই 1847 সালে এটি প্রথম প্রকাশ করেন, একমাত্র বই তার, এমিলি ব্রন্টির উইদারিং হেইটস। আর আমরা জানি অ্যান ব্রন্টিও সে 1847 সালে অ্যাগনেস গ্রে নামক উপন্যাসটি প্রকাশ করেন। আমি এবার বলবো যে এখানে ভিক্টোরিয়ান যুগে শুধু যে উপন্যাসের কবিতা হয়েছে না, এখানে কিন্তু আমরা লক্ষ্য করি সমালোচনামূলক গ্রন্থও লেখা হয়েছে, গদ্যও লেখা হয়েছে। তো সে বিষয়ে আজকে অনেকক্ষণ কথা বললাম, আমি আরেকদিন হয়তো কথা বলবো। আশা করি সবাই ভালো থাকেন। ধন্যবাদ। ভিক্টোরিয়ান যুগের সাথে বাংলাদেশের সাহিত্যের কোনো একটা যুগ নিয়ে কোনো একদিন আলোচনা করব, মেলানোর চেষ্টা করবো। ওকে, সবাইকে ধন্যবাদ। থ্যাংক ইউ ভেরি মাচ।